বাহিনীর লোক দিয়ে এই রাষ্ট্রীয় বাহিনীগুলিকে তারা পরিচালনা করছে, যে কারণে দেশের কোন জায়গায় কোন শৃঙ্খলা নাই। আপনি সিভিল প্রশাসনে যান, সামরিক প্রশাসনে যান, বিচার বিভাগ অবস্থান বিচার বিভাগে যান, সরকারি যে কোনো প্রতিষ্ঠানে যান, কোন শৃঙ্খলা নাই, কোন মান্যতা নাই, কোন চিহ্ন প্রমাণ নাই। কারণ তাদের দখল ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তাদের এই ডাকাতদের অংশীদার বানিয়েছে এদের প্রমাণ স্ট্রাকচারে যারা আছে তাদের, যে কারণে আজকে দেশটি উচ্ছন্নে যাচ্ছে। এই দেশ একটি অকার্যকর রাষ্ট্র হওয়ার মাটি কি আছে? শুধু সিলেট না, ঢাকা, সিলেট, প্রতিটা জেলা শহরে, প্রতিটা নগরে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে ইয়াবা বিক্রি হয়, কি হয় না? এই যে রোহিঙ্গারা, এই যে 12-13-14 লাখ রোহিঙ্গারা চট্টগ্রামে এসেছে, 78 সনে জিয়াউর রহমান থাকা অবস্থায় দুইবার মায়ানমার সামরিক জান্তার নিষ্পেষণের কারণে রোহিঙ্গারা এদেশে এসেছে, আসতে বাধ্য হয়েছে, এবং দুইবার বিএনপির সফল কূটনীতির কারণে, আমাদের ধমকের কারণে মায়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছে। দ্বিতীয়বার যখন বেগম জিয়ার সময় রোহিঙ্গারা ফেরত যায়, তখন এই তদারকির দায়িত্বে ছিল ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশন, যে কারণে প্রত্যাবর্তনের সময়টা একটু লম্বা হয়েছে। তারা দেখে দেখে বেছে বেছে সবার সম্মতি নিয়ে তারপর ফেরত দিয়েছে, কিন্তু ফেরত তাদের যেতে হয়েছে। সামরিক জান্তা, মায়ানমারের সামরিক জান্তা এদের বাংলাদেশে পাঠিয়ে হজম করতে পারে নাই। আমাদের কূটনৈতিক দৃঢ়তা এবং আমাদের সামরিক দৃঢ়তার জন্য এদেরকে ফেরত দিতে বাধ্য হয়েছিল। সেই সকল কূটনীতির ট্র্যাক রেকর্ড থাকার পরেও এরা তাদের প্রভুত্বের খুশি করার জন্য এই রোহিঙ্গাদের এই আবাসস্থলে থাকার সুযোগ করে দিয়েছে। যে চুক্তিটি তারা মায়ানমারের সাথে করেছিল, সেই চুক্তি স্বাক্ষরের সময় পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ নিষেধ করেছিল যে এই চুক্তির সফল হবে না এবং রোহিঙ্গারা ফেরত যাবে না, কিন্তু তারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, দুই একটা বড় বৃহৎ শক্তি, আঞ্চলিক শক্তিকে তুষ্ট করার জন্য এই পথ পেতেছে, এই রোহিঙ্গাদের এখানে স্থায়ী করে ছেড়েছে। এবং পৃথিবীর সব থেকে নির্যাতিত গোষ্ঠী, 10-12 লাখ নির্যাতিত গোষ্ঠীর সদস্যদের তারা গৃহহীন করেছে, গৃহহীন করার, দেশহীন করার ষড়যন্ত্রের অংশ হয়েছে তারা। আজকে আমাদের যে র্যাব, পুলিশ বাহিনী, এদেরকে কিভাবে কলঙ্কিত করেছে, এদেরকে দিয়ে শত শত মিথ্যা গায়েবী মামলা করেছে। বিরোধী দলের লক্ষ লক্ষ কর্মীদের সেই গায়েবী মামলার আসামি করেছে, এবং আর 5 মিনিট আমি শেষ করব, গায়েবী মামলার আসামি করেছে, এবং সেই সমস্ত ভুয়ো মামলা বিচারাঙ্গন পর্যন্ত টেনে নিয়ে বিচারাঙ্গনকে কলুষিত করেছে, প্রশ্নিত করেছে, মানুষের চোখে এই বিচার বিভাগের মর্যাদা ভূলুণ্ঠিত করেছে। কার্যরত প্রধান বিচারপতিকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। ভদ্রলোক যখন দেশ ছেড়ে চলে যান, বেলি রোডে বের হয়ে সাংবাদিকদের বলেছিলেন আমি ফেরত আসবো। শুধুমাত্র এই বলার কারণে তার স্ত্রীকে বিমানবন্দর পার হতে দেয়নি, তার স্ত্রীকে পরবর্তী 7-15 দিন পরে তারপর যেতে দিয়েছে। আপনারা সেই প্রধান বিচারপতি বই লিখেছেন, তার বর্ণনায় পাবেন কতদূর অপমানিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর হাতে কিভাবে অপমানিত হয়েছে, নিগৃহীত হয়েছে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম জিয়াকে একটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া মামলায় প্রথমে 2 বছর, তারপরে 5 বছর, তারপরে 10 বছর জেলে দিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে, তার বার্ষিক স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে, বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে দৃশ্যত
সেই মামলায় সাজা দেওয়ার কোন উপকরণ নাই। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনী ব্যবস্থা থেকে সরিয়ে রাখার জন্য এই মামলা সাজানো হয়েছে। সুতরাং আপনারা যে মাঝে মাঝে স্লোগান দেন লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচার আসলেই কোনো কারণ নাই। এত নির্লজ্জ এই মহিলা এবং এত নির্লজ্জ এটা তো কোনো সরকার না, এটি ডাকাত দলের একটি ডাকাত গ্রুপ, একটি হাইজ্যাকার গ্রুপ। বাংলাদেশকে লুটে পুটে খেয়ে এরা নিঃস্ব করে ফেলছে। সুতরাং এই যে দ্রব্যমূল কয়েকদিন আগে, আজকে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের 12 তারিখ এবং 31 তারিখ একই মাসে 5%, 5%, 10% বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এবং এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী নির্বিকার ভাবে সাংবাদিকদের বলেছে যে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করবে, তার মানে প্রতি মাসে বিদ্যুৎ দাম বাড়াতে থাকবে। আজকে 4 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে। আমাদের সেলিনা রহমানরা 2001-2006 বাংলাদেশের দারিদ্র সীমা যেই জায়গায় রেখে এসেছিলেন, কোভিড পরবর্তী সময়ে আবার সেই জায়গায় বাংলাদেশ ফেরত গিয়েছে। সুতরাং এদের হাত থেকে যদি এই দেশকে বাঁচাতে হয়, এই দেশের মানুষকে বাঁচাতে হয়, এই হায়নাদের ক্ষমতা থেকে সরানোর কোনো বিকল্প নাই। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সিলেটের মুক্তিকামী মেহনতি মানুষরা তৈরি হন। যেদিন এই সরকার পতনের চূড়ান্ত ঘোষণা আসবে, রাস্তায় নেমে, কারণ এদের কোন সেন্সিটিভিটি নাই, জনগণের ভাষায় এরা বুঝতে অক্ষম। একদিন আমরা ইনশাল্লাহ রাস্তায় নামবো আর শ্রীলঙ্কার মতো বোধহয় কাপড় চোপড়ে হাত দিয়েই এদের সেই বার্তা কানে পৌঁছাতে হবে। চাই না, আমরা চাই না, চাই তারা গণতন্ত্রের ভাষা বুঝুক এবং একটি শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তর হোক। কিন্তু মানুষের ধৈর্যের সীমা আছে। যদি সেই সীমা অতিক্রম করে যায় তাহলে বস্ত্র বরণের জন্য তৈরি হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব ডাক্তার এনামুল চৌধুরী সাহেবকে। ডাক্তার এনামুল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেটের বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, উপস্থিত আজকে প্রধান অতিথি জনাব সেলিমা রহমান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, উপস্থিত বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা, সময় শর্ট, সেই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধুমাত্র আপনাদেরকে একটি জিনিস বলতে চাই। আমরা বাংলাদেশে একটি কঠিন টাইম অতিক্রম করে যাচ্ছি। এই কঠিন টাইমে অতিক্রম করার জন্য আর এই সরকার দায়ী। এই সরকারকে আমরা যদি সরকারকে বিদায় না করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের জন্য পরিকল্পনা দিয়েছেন, এইটাকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হলো আমাদের এই 10 দফা আন্দোলনের যে রূপরেখাটা দিয়েছেন, এইগুলি আমরা বাস্তবায়ন করা লাগবে। আমার বিশ্বাস সিলেটবাসীরা শাহজালালের মাটির থেকে, শাহজালালের মাটির থেকে, স্মৃতিচন্দ্র জন্মভূমির থেকে বলতে চাই, জালিমরা এই মাটিতে থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। এই মাটির থেকে বলার দরকার আছে আমাদের। শিক্ষা ব্যবস্থাতে আমরা দেখতে পাই ট্যাক্স বইতে আমাদের আদর্শ, আমাদের কৃষ্টি, আমাদের কালচার সব কিছু প্রজেক্ট করে, নষ্ট করে
নতুন সিলেবাস, নতুন টেক্সট বই দিয়ে আমাদের রাষ্ট্রকে, আমাদের জনগণকে, আমাদের রাজনীতিকে, আমাদের দৃষ্টিকে প্রত্যাখ্যান করতেছে। সেই জন্য আমরা সবাই এই মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের সিলেট থেকে এই সরকারকে পতন হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু আজকে আমাদের প্রধান অতিথি, তার বক্তব্য শোনার জন্য সবাইকে জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ